সেইখানে দাঁড়িয়ে থেকে ইলেকশন কমিশন নির্দিষ্টভাবে স্বীকার করেছে যে তাদের যে সফটওয়্যার, তাদের যে অ্যাপ্লিকেশন, সেখানে গলদ ছিল এবং সেই গলতের জন্য নানান গলদ তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছে যে আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো যথেষ্ট লজিক্যাল, এবং সেই লজিক্যাল দাবি করার জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বিএলও ডিএলএ 2দের ওখানে থাকার কথা বলে দিয়েছেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কথা বলে দিয়েছেন, এবং আমাদের দাবি ঠিক ছিল বলেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল ঠিক ছিল বলেই আমাদের খুব নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে ওই যে ডোমিসাইল সার্টিফিকেট, যেটা গত দুদিন আগেই ইলেকশন কমিশন বার করে দিয়েছে, সেই ডোমিসাইল সার্টিফিকেটটাও জমা দেওয়ার অধিকার মানুষের রয়েছে। এবং একই সঙ্গে নির্দিষ্টভাবে ইআরওদের ক্ষমতাটাকেও চিহ্নিত করা হয়েছে, যেভাবে ইআরও এবং অন্যান্য অফিসার মাইক্রো অবজারভারদের মধ্যে ক্ষমতার ডিভিশন নিয়ে আমরা কথা বলছিলাম, সেটাও কিন্তু আজকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আমি এইখানেই প্রদীপ্তদা একটু বলার চেষ্টা করব যে মাইক্রো অবজারভারদের ক্ষমতা খর্ব বিষয়টা, মানে ন্যারেটিভটা এইরকম তৈরি না হয়ে যদি এরকম হয় যে মাইক্রো অবজারভারদের নিয়ে কোনোদিনই এই কথা বলা হয়নি যে তারাই শেষ সিদ্ধান্ত নেবে। কমিশনের তরফ থেকে প্রথম থেকে এই কথা বলা হয়েছিল যে মাইক্রো অবজারভাররা সাহায্য করবে, যারা অন্য অফিসার থাকবেন বা ইআরও থাকবেন তাদেরকে সাহায্য করবে। আজকে যখন এই কথা বলা হচ্ছে যে সিদ্ধান্ত নিতে পারবেন ইআরওরা, এটা তো প্রথম থেকেই ছিল। এমন কথা তো কোনোদিন এর আগে বলা হয়নি যে মাইক্রো অবজারভাররা এই সিদ্ধান্ত নেবেন, তারা সহযোগিতা করবেন। আজকে আরো স্পেসিফিক করা হলো। তাহলে কোর্টে স্পেসিফিক করা হলো কেন? তাহলে তো কোর্টে স্পেসিফিক করার দরকার হতো না। যেমন ৮৫০৫ নিয়ে বিজেপি বলছে যে আগে দিয়ে দিলেই হতো, কোর্টে যেতে হতো না, তাহলে ঠিক তেমনই মাইক্রো অবজারভারদের বিষয়টা। কিন্তু এটাও কি বুক ঠুকে বলা যাবে যে ইআরওদের দ্বারা কোনো ভুল হবে না? না না, কেন বলা যাবে না? কিন্তু দায়বদ্ধতার প্রশ্নটা, নিয়মানুবর্তিতার প্রশ্নটা, সাংবিধানিকতার প্রশ্নটা যেটা এতক্ষণ ধরে শুনলাম, সেই সবকিছু গুলোই তো নির্দিষ্ট করা হলো। অর্থাৎ এসআইআর নিয়ে কোথায় কে নাটক করছে, কোথায় কি হচ্ছে, কে বলেছে মানে করতে দেবো না, যারা ২১শে জুলাইয়ের বক্তব্য শুনেছে তারা ব্যাপারটাকে রিলেট করতে পারছে যে ২৬শে জুন ২০২৪ বা ওই সময় যখন এসআইআর এর নোটিফিকেশন হলো, তারপরেই উত্তরবঙ্গের বিভিন্ন মানুষের কাছে এনআরসির নোটিশ গেল। তারপরে যখন এসআইআর এর ক্যাম্প হচ্ছে, তখন একই সঙ্গে বিজেপি সিএএ ক্যাম্প করছে। তাহলে এনআরসি আর সিএএ কে যেভাবে গুলিয়ে ফেলানোর চেষ্টা হচ্ছে এই এসআইআর এর সঙ্গে, সেই যে অবৈধ ষড়যন্ত্রমূলক একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিরোধিতা যদি করতে হয়, আবারও করতে হবে, আবারও করব। এবং মানুষের অধিকার আদায়ের জন্য যেভাবে আমরা ভোট রক্ষা শিবির করেছি, সেটা আবার করতে হলে আবারও করব। কিন্তু যে মতুয়াদের নাম বাদ চলে গেল, যে রাজবংশীর নাম বাদ চলে যাচ্ছে, তাহলে তাদের জন্য যে সিএ ক্যাম্প হলো, কটা সিএ এর মাধ্যমে নাগরিকতা এই সময়ের মধ্যে পেয়েছে? কেউ ৮০০ টাকা নিয়েছে, কেউ ১০০০ টাকা নিয়েছে, কেউ বলছে যে ১ লাখ নাম বাদ চলে যাক, তাতে এই মতুয়াদের আমাদের কিছু যায় আসবে না। তাহলে যে মতুয়াদের ভোটে আজকে জাহাজ প্রতিমন্ত্রী হলেন, যে মতুয়াদের ভোটে আজকে প্রধানমন্ত্রী হলেন, তাদের নাম বাদ চলে যাক, যায় আসে না। তাহলে সিএ এর ফর্ম ফিল আপ করলেন আমাদের জাহাজ প্রতিমন্ত্রী, তাহলে তাকে কেন ডাকা হচ্ছে না ওই 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 নির্দিষ্ট প্রক্রিয়ায়? সেখানেই তো প্রশ্ন আসছে। আচ্ছা, অভিযোগ রয়েছে, ডেফিনেটলি আমি আসবো, সেগুলো নিয়ে কথা হবে, দাদারা রয়েছেন এখানে। কিন্তু তার আগে একটু শোনাতে চাইবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার প্রতিক্রিয়া এই পর্যবেক্ষণের পরে কি বলেছেন উনি, একটু দেখাই আপনাদের, দেখুন। অর্ডার হয়েছে সেটা হচ্ছে এই যে ৮৫০০ অফিসারের নাম, গ্রেড বি অফিসার্স, যে নাম আমরা দিয়েছিলাম, মানে রাজ্য সরকার দিয়েছিল, সেই ৮৫০০ জন অফিসারকে মাইক্রো অবজারভার হিসেবে ব্যবহার করার জন্য কাল বিকেল ৫টার মধ্যে সবাইকে ইআরওর কাছে রিপোর্ট করতে হবে। এবং ইআরওর কাছে রিপোর্ট করার পর ইলেকশন কমিশন তাদের যে ডিটেলস মানে দেবে, বায়োডাটা, সেটা দেখে ডিসাইড করে নেবে কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে কি করবে না। দিস ইজ দ্য অ্যাডামেন্ট অ্যাটিটিউড যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং কোর্ট বলছে যে না, এদেরকেই নিতে হবে, কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরে থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে, সে তো লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না, অতএব লোকাল নামটা কি হবে সেটা তো তারা বলতে পারবে। এটাই তো মেন কন্টেনশন। তার জন্যই তো এদেরকে ৮৫০০ জনের নাম দেওয়া হয়েছে, তাদের মধ্যে থেকে ডিসাইড করবে। অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টে এটাকে স্পেসিফিক করা হলো। শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন একটু দেখাই আপনাদের। ইআরওদের দ্বারাও কি ভুল হতে পারে, এরকম সম্ভাবনা শুভেন্দু অধিকারীর মনে হচ্ছে হয়তো, দেখি। এবং আমাদের ক্ষেত্রে দুটি আরো অপশন রয়েছে।
ইয়ারোরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রোল রেজিস্ট্রেশন অফিসার মানে ডিএম, এবং ডিএম যদি আবার নবান্নর হস্তক্ষেপে আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো, এবং সিও যদি রিজেক্ট করে তখন আমরা কোর্টেও যেতে পারবো। কমিশনের সফটওয়্যার অতি কঠোর, যেটা আজকে মহামান্য সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে আপনারা এমন লোকেদের নোটিশ পাঠিয়েছেন যাদের 5 থেকে 6টি সন্তান রয়েছে। 50টি হলে ঠিক আছে, তখন নোটিশ পাঠানো যেতে পারে, কিন্তু আপনারা যে সফটওয়্যার টুল ব্যবহার করছেন তা অত্যন্ত কঠোর। আমি কংগ্রেসের তরফ থেকে অমিতাভদা রয়েছেন, আমি অমিতাভদার কাছে এইখানটা একটু আসতে চাইবো যে প্ল্যান্ড ওয়েতে আপনারা যে কথা বলছেন বারবার, তৃণমূল কংগ্রেস যে কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে কথা বলছেন, প্ল্যান্ড ওয়েতে যদি এটা হতো তাহলে আমি অনেক গলদের কথা হয়তো এখানে সামনে এসেছে আজকের আলোচনায়, কিন্তু এই রকম সমস্যা কি কম হতো কি মনে হচ্ছে? বা আজকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন, তার এই লড়াইকে সাপোর্ট করছেন, আপনাদের কি স্ট্যান্ড? আমাদের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার বেশ কিছুদিন আগেই একটা পিটিশন ফাইল করেছিল, আমরা এফিডেভিটও দিয়েছিলাম সুপ্রিম কোর্টে, আমাদের অভিষেক মনু সিংভি এটা ড্রাফট করেছিলেন। তাতে আমরা এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথাগুলো বলেছে তাতে আমরা পরিষ্কারভাবে 6টা পয়েন্ট পরিষ্কার করে দিয়েছিলাম। সেটা হচ্ছে যে 6টা সন্তান হলে তারা বলছে যে এটা সম্ভব না, অতএব লজিক্যাল ডিসক্রিপেন্সি। 15 বছরের কম যদি হয় বাবা মায়ের সাথে ডিফারেন্স, তাহলে সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। 50 বছরের বেশি বাবা মায়ের বয়স ডিফারেন্স যদি হয় তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সি। গ্র্যান্ডফাদার অথবা গ্র্যান্ডমাদারের সাথে যদি 40 বছরের কম হয় তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং এনুমারেটর অথবা তাদের যে রিলেটিভ তাদের যদি নামের বানানে কোনো একটা ওয়ার্ডও বেশি থাকে তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই একই এফিডেভিট কিন্তু আমাদেরও ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ভাগ্য যে তাদের কেসটাই প্রথমে উঠেছে এবং তিনি নিয়ে গিয়ে সওয়াল করার পরে পশ্চিমবাংলা বা ভারতবর্ষের লোকেরা জেনেছে। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে এটা আনপ্ল্যান্ড। তার কারণ এই এসআইআর আমরা আগে 7খানা হয়ে গেছে, এটা 8 নম্বর। এই 7খানা এসআইআর যখন হয়েছিল কংগ্রেস আমলে, তখন কিন্তু কোথাও একটা মানুষের মৃত্যু, একটা বিএলওর মৃত্যু অথবা কোনো রকম ঝড়ঝাপটা হয়নি, খুব স্মুথলি পুরো কাজটা হয়েছিল। কিন্তু আজকে এই যে অল্প সময়ের মধ্যে জোর করে গেলানোর চেষ্টা হচ্ছে, এবং সেটা আমরা বারবার বলেছিলাম সময় অত্যন্ত কম। আমরা বলেছিলাম যে এনুমারেটরের জন্য তোমরা যে সময় দিয়েছো তারপরে 60 দিন সময় দাও, ওরা 15 দিন বাড়িয়েছে। তার মানে তখনই স্বীকার করে নিল তারা কিন্তু আনপ্ল্যান্ড এবং সেটাকে আরেকটু বেশি সময় দেওয়া দরকার। আজকে যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে অন্ততপক্ষে 1 সপ্তাহ আরেকটু বাড়াতে হবে, তার মানে তারাই প্রমাণ করছেন যে এটা আনপ্ল্যান্ড ছিল। আজকে আমাদের বক্তব্য সেটা নয়, বক্তব্য হচ্ছে যে এই যে সুপ্রিম কোর্ট বলেছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যালাউ করো, আধার কার্ড অ্যালাউ করো, ডোমিসাইলিটি সার্টিফিকেট অ্যালাউ করো, এতদিন ধরে করেনি, আজকে বলছে আজকে থেকে হয়তো করবে। কিন্তু এতদিন প্রথম থেকে যারা এইসব জিনিসগুলো দিয়েছিল তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির ফাঁদে ফেলে দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। সুতরাং আজকে এই ঘটনাটা যে বিরাট কিছু আলোড়ন সৃষ্টি করলো তা না, যেটা হয়েছে সেটা হচ্ছে এই রাজ্য সরকারের ব্যর্থতা। 8505 জন তারা আজকে কেন দিতে পারেনি অফিসার যারা মাইক্রো অবজারভার হিসেবে কাজ করবে? এটা রাজ্য সরকারের ব্যর্থতা নয়। আমি এখানে আসবো, এই জায়গাটা ডেফিনেটলি একটা বড় আলোচনার সুযোগ রয়েছে। 8505 জনের কথা যে বলা হচ্ছে সেটা সম্পর্কে সঠিক তথ্য বা আইডেন্টিফাই কিভাবে করা যাবে, এদেরকে এক্স্যাক্টলি তাদের নাম, তাদের পরিচয়, এই সমস্ত কিছু ডিসক্লোজ করতে হবে এখানে। খুব ইম্পর্টেন্ট একটা পর্যবেক্ষণ, অরিজিৎদার কাছে আসবো, কিন্তু তার আগে একটা খুব সাথে যাব, সেটা হচ্ছে এক তো মাইক্রো অবজারভারের বিষয়টা কিভাবে দেখছেন আপনি সেটা জানবো। পাশাপাশি এই যে একদম শুরুতে অমিতাভদা যে কথা বলছিলেন যে প্রসেসটা ক্রমশ পেছোচ্ছে, কি হতে পারে, মানে কোথায় যেতে পারে বিষয়টা? দেখুন, এই এন্টায়ার এসআইআর যে প্রসেসটা, এটার পরিচালনার দায়িত্বে ইলেকশন কমিশন রয়েছে, এবং প্রথম থেকেই এবারের যে এসআইআর পদ্ধতি ডাইরেক্টলি না হলেও বিভিন্ন মামলার সুবাদে সুপ্রিম কোর্টের অলমোস্ট বলা যেতে পারে নজরদারির মধ্যে দিয়েই বারে বারে যাচ্ছে।
তো সুতরাং সুপ্রিম কোর্ট যখন বলেছে যে গ্রান্ট করেছে আরও 7 দিন পেছানোর বিষয়টা, যখন সুপ্রিম কোর্টের অনুমতি পাওয়া গেছে, তো সেক্ষেত্রে নিশ্চয়ই সুপ্রিম কোর্টেরও এটাই পর্যবেক্ষণ যে আরও 7 দিন সময় প্রয়োজন হলে লাগতে পারে। একটা তো সহজ কথা রয়েছে যে ধরুন 7 দিন পরে একটা কোনো পরীক্ষা আছে, হ্যাঁ, সেই পরীক্ষার কোয়েশ্চেন পেপার সেট হয়ে যাবে। একটা ছোট উদাহরণ দিয়ে বলছি, এবার কোথাও আমাদের এই তৃণমূলের চোর ডাকাত গুন্ডাদের মতো মানুষ সব জায়গাতেই তো আছে, কিছু কিছু কেউ গিয়ে হয়তো পরীক্ষা 2 দিন আগে ছিঁড়ে দিয়ে এলো কোয়েশ্চেনটা, তাহলে পরীক্ষাটা কি সঠিক সময় হতে পারে? পারবে না, অটোমেটিক্যালি পিছিয়ে যাবে। তো এখানেও আমাদের গোটা ভারতবর্ষে যে শুধু পশ্চিমবঙ্গে এসআইআর চলছে এমনটা নয়, আমরা দেখেছি বিহারে পিছোতে হয়নি বা বিএলও মৃত্যুও হয়নি। আচ্ছা, বিহারে তো এক্ষুনি বলবেন তৃণমূলের মুখপাত্র ভারতীয় জনতা পার্টির সরকার, তামিলনাড়ুতে এসআইআর চলছে, কেরালাতে এসআইআর চলছে, কোথাও কিন্তু সমস্যা নেই। সমস্যা কোথায়? একমাত্র পশ্চিমবঙ্গে। উত্তরপ্রদেশে বোধহয় এবার আজকে উত্তরপ্রদেশে পিছিয়েছে। উত্তরপ্রদেশে, হ্যাঁ, উত্তরপ্রদেশে 1 মাস পিছিয়েছে বিকজ অফ কিছু টেকনিক্যাল কারণের জন্য। এখন সমস্যাটা হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন রয়েছে, এটা কার পক্ষে কার বিপক্ষে এটা নিয়ে না সত্যি কথা বলতে খুব বেশি আলোচনার প্রয়োজন পড়ে না। কারণ যখনই কোনো সুপ্রিম কোর্টের রায় আসে, ওই যে ওই কল্যাণবাবু, যিনি রায় বেরোবার প্রায় আধ ঘন্টা আগেই লাফিয়ে ঝাঁপিয়ে দাঁত মুখ খিচিয়ে অঙ্গভঙ্গি করে মিমিক্রি করে বিকৃতি করে কুদরুঙ্গি করে বিভিন্ন কথা বলেন। আজকে মুখটা দেখেছেন ওনার? গলা দিয়ে শহর বেরোচ্ছে, মনে হচ্ছে মুখের মধ্যে কেউ নিম পাতা গুজে দিয়েছে। ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যাচ্ছে যে আজকের অবজারভেশন সুপ্রিম কোর্টের কার দিকে বা কার বিরুদ্ধে গেছে। আমরা এখানে পার্টি নই, কিন্তু এখানে পরিষ্কার যে বিষয়টা সুপ্রিম কোর্ট যেটা বলেছে, মানুষের চিন্তাভাবনা না খুব মানে মেমোরি খুব শর্ট টাইমে। এই যে বলা হচ্ছে যে তৃণমূল মুখপাত্র বললো বা তৃণমূলের নেতারাও বিভিন্ন জায়গায় বলছে যে মান্যতা পেয়েছে। কোন দাবি নিয়ে মমতা ব্যানার্জি গেছিলেন সুপ্রিম কোর্টে এই মামলায়? 2টো মুখ্য দাবি বারে বারে প্রেস মিডিয়ার সামনে বলে উনি এই মামলা করতে গেছেন, আজকে কিন্তু বেমালুম চেপে গেছেন। নাম্বার 1 কি ছিল? নাম্বার 1 ছিল যে এসআইআরটাকে এখন বন্ধ করে ভোটটা হয়ে যাক, তারপরে এসআইআর চালু হোক, নাম্বার 1। নাম্বার 2 কি ছিল? এই ইলেকটোরাল রোলে নয়, 2024-এ যে ইলেকটোরাল রোল ছিল বা সামান্য রিভাইজড হয়ে 2025-এ যেটা এসেছিল সেটাই ভোট হোক। এর কোনোটা সুপ্রিম কোর্টের মান্যতা পেল? পায়নি। আজকের সুপ্রিম কোর্টের রায় মমতা ব্যানার্জির প্রশাসনের গালে একটা 82 শিক্ষার থাপ্পড়, এছাড়া কিচ্ছু নয়। কারণ প্রথমত রাজ্য পুলিশের অপদার্থতা তথা পুলিশ মন্ত্রীর অপদার্থতা ব্যর্থতায় রাজ্য পুলিশের ডিজি আজ শোকজ হয়ে গেল। এটা বাঙালি হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমার কাছেও লজ্জার যে আমি এমন একটা রাজ্যে থাকি, সেই রাজ্যের পুলিশের সর্বময় কর্তা তাকে সুপ্রিম কোর্ট শোকজ করছে অপদার্থতার জন্য। কেন? বিগত 19শে জানুয়ারি সুপ্রিম কোর্ট দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছিল যে রাজ্য পুলিশের দায়িত্ব যেখানে যেখানে এসআইআর এর হিয়ারিং চলছে সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, সিকিউরিটি প্রোভাইড করা। এত অপদার্থ পুলিশ মন্ত্রী এবং ব্যর্থ প্রশাসন যে সেটুকুনি পর্যন্ত তারা, এরকম না যে সারা রাজ্যে সিকিউরিটি প্রোভাইড করতে হচ্ছে। যেখানে যেখানে শুধুমাত্র হিয়ারিং হচ্ছে, অর্থাৎ এসডিও বিডিও অফিসগুলো, সেই জায়গাগুলোকে সিকিউর করা। আচ্ছা, রাজ্য পুলিশ এটুকুনিও পারে না? পুলিশ মন্ত্রী এটাতেও ব্যর্থ, ছেড়ে দিলাম ওটা। দ্বিতীয় কি বললো? খুব পরিষ্কার ভাষায় বলে দিয়েছে এসআইআর থামাবার কোনো সম্ভাবনা নেই আর নেই। এসআইআর হবে, এসআইআর চলবে। কানটা মুলা খেলো আরো কোথায়? এই যে 8505 জন, দেখবেন কল্যাণবাবু যখন বলছিলেন গলা ঢোক গিলে গিলে বলছিলেন 8505 জনের তালিকা দিয়েছি। এই তালিকাটা দেওয়ার কথা ছিল কবে? 4 তারিখে দেওয়ার কথা ছিল। তার আগে বারংবার চাওয়া হয়েছিল। চূড়ান্ত নন কোঅপারেশন করে গেছে রাজ্য সরকার প্রতিটা পদক্ষেপে। এবং যে তালিকাটা দিয়েছিল, ভাবতে অবাক লাগে কতটা নির্লজ্জ হলে কোনো রাজ্য সরকার এটা করতে পারে। ইলেকশন কমিশন একটা কোয়াজি জুডিশিয়াল অথরিটি, যাদের কিছুটা ডিসিশন মেকিং পাওয়ার সংবিধান দিয়েছে, এবং এই হিয়ারিংয়ে ডিসিশন মেকিং পাওয়ার সেখানে সেই ধরনের অফিসারদের চাওয়া হয়েছিল যারা কম্পিটেন্ট, যারা এই ধরনের কোয়াজি জুডিশিয়াল অথরিটির কাজ সামলাতে পারে। আপনি জানেন কাদের নাম পাঠিয়েছিল রাজ্য সরকার? এত নির্লজ্জ, এরা গ্রুপ সি গ্রুপ ডি স্টাফেদের নাম পাঠিয়ে বসেছিল। ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করতে পারেনি। আজকে কানমোলা খেয়ে সেই 8505 জন গ্রুপ বি ক্যাটাগরি অফিসারদের নাম আজকে এই তৃণমূল সরকার দিতে বাধ্য হলো। আর সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় বলেছে আগামীকাল বিকেল 5টার মধ্যে এদেরকে ডিউটি জয়েন করতে হবে। কাদের আন্ডারে? ইলেকশন কমিশনের আন্ডারে।